ঘুম থেকে উঠে যদি দেখতে পাও আসমান জমিনে এবং জমিন আসমানের সঙ্গে ঝুলে আছে, কিরকম হবে ব্যাপারটা? সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল একজন চিকিৎসক আত্মার জগতে স্বর্গ নির্মাণ করবে। তার হসপিটালের সমস্ত কোমাতে থাকা পেশেন্টের আত্মাকে নিয়ে গিয়েছিল স্বর্গ নির্মাণ করতে। সে কিভাবে করেছিল এই স্বর্গের নির্মাণ? সে কি শেষ পর্যন্ত ওই স্বর্গে অবস্থান করতে পেরেছিল? কার মাধ্যমেই এই পরিকল্পনা সফল করেছে? এই নির্মাণ প্রক্রিয়ায় কারা তাকে বাধা প্রদান করেছিল? রাশিয়ার সত্য ঘটনার অবলম্বনে নির্মিত সিনেমা কোমা জানতে হলে পুরো গল্পে আমাদের সঙ্গেই থাকতে হবে। এইরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিতে পারো। এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারো। কথা না বাড়িয়ে চলো গল্পেতে যাওয়া যাক। তো গল্পের শুরুতে একটি অ্যাক্সিডেন্ট। বিছানা থেকে ঘুম ভেঙে জেগে ওঠে অলিভার। তার স্বপ্ন ছিল দেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, বড় বড় অট্টালিকা, ব্রিজ তার হাত দিয়ে তৈরি হবে। কিন্তু আর্থিক টানাপোড়েনে সে এখন পর্যন্ত বিয়েই করতে পারেনি। প্রেমিকাকে নিয়ে একটি নতুন বাড়ি আর ব্রিজের কন্ট্রাক্ট সাইন করার জন্য যাত্রা শুরু করে। আর তখনই একটা অ্যাক্সিডেন্ট হয়। এরপর ঘুম ভেঙে জেগে ওঠে অলিভার। চারপাশে তাকিয়ে সে অদ্ভুত আচরণ করতে থাকে। টেবিলের উপর একটি ছবি পড়ে আছে, তার সঙ্গে একটা মেয়ে। ওই মেয়েটার ছবি সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে ছবিটা নিজে নিজেই ধ্বংস হয়ে গেছে। চোখ মেলে যেদিকেই তাকায় মনে হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তার নজর পড়াতে পুনরায় আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে ওই ঘরের বাইরে চলে আসে। পাশের ফ্ল্যাটে একটি লোক দরজায় দাঁড়িয়ে আছে। তার কাছে কিছু প্রশ্ন করার জন্য হাত দিয়ে স্পর্শ করে তাকে। দেখতে পায় ওই লোকটার শরীরের কিছু অংশ গায়েব হয়ে আছে, কিছু অংশ প্রকাশ্যে। এই দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। আতঙ্কিত হয়ে ছুটতে ছুটতে চলে আসতে থাকে বাইরে। সে ভাবতে পারেনি এর চাইতে বড় চমক তার জন্য অপেক্ষা করতেছে নিচে। বাইরে এসে দেখতে পায় যেদিকেই চোখ যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। মনে হচ্ছে কিয়ামত হয়ে গেছে। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি জীবিত নাকি মৃত? এরকম একটা সকাল তার জন্য অপেক্ষা করবে সে কখনোই ভাবেনি। মনে হচ্ছে আসমান নিচে নেমে এসেছে আর জমিন উপরে চলে গেছে। গাড়িগুলো সঠিক পথ হারিয়ে ফেলেছে চলাচলের। দালান কোঠাগুলো উল্টোভাবে ঝুলে আছে আসমান থেকে জমিনের দিকে। রাস্তাতে যে সকল মানুষ চলাচল করছে তাদের শরীরের অর্ধেক অংশ প্রকাশ পাচ্ছে আর বাকি অংশ মনে হচ্ছে ধ্বংস হয়ে গেছে। তারপরও মানুষগুলোর চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না। অলিভার যেদিকেই তাকায় প্রতিটা বিল্ডিং কিছু অংশ আছে আর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। অলিভার তার স্মৃতিশক্তিকে যখনই কাজে লাগায় তখনই পুরোপুরি বিল্ডিং ঠিক হয়ে যায়। সামনে চলে আসে নতুন এক বিপত্তি। ছায়ার মতো একটা কিছু তার উপর আক্রমণ করে। এক আঘাতেই অলিভার মাটিতে লুটিয়ে পড়ে। তার কপাল ফেটে রক্ত বের হতে থাকে। কিছুক্ষণ পর চোখ খুলে দুজন ব্যক্তিকে চোখের সামনে দেখতে পায়। পুরুষ লোকটার নাম হচ্ছে ক্যাপ্টেন ফন্টম আর মহিলাটার নাম হচ্ছে ফারহা। অলিভার খুব দুর্বল ছিল। ক্যাপ্টেন তাদের আরো একজন সঙ্গীকে ডাক দেয় তাদেরকে সাহায্য করার জন্য। তার নাম পাইলট সেনভি। তিনজন মিলে অলিভারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ওই ছায়াটা তাদের পিছু করতে থাকে। ওই ছায়াটার নাম হচ্ছে রিপার। রিপার সম্বন্ধে না বললেই চলে না। রিপার হলো প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা রিপু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, নিন্দা ইত্যাদি। মানুষকে খারাপ কর্মের দিকে ধাবিত করে তার অধীনস্থ করে। মানুষের আত্মাকে ভূতে রূপান্তর করে দেয় এই রিপার। এই রিপারকে আমরা বাংলায় রিপু বলি। রিপুর একের পর এক হামলায় তারা চারজন দিশে হারিয়ে ফেলে। কোনো উপায়ে খুঁজে না পেয়ে একটি বোমা অ্যাক্টিভ করে নেয় পাইলট সেনভি। বোমাটা ছিল আত্মঘাতী বোমা। রিপারের সঙ্গে সেও মারা যায়। অলিভার জিজ্ঞাসা করে ফারহাকে, এই কাজটা কেন করলো পাইলট? ফারহা জবাব দেয়, আর কোনো উপায় ছিল না তোমাকে বাঁচানো। এখানে বাঁচতে হলে প্রতিটা মুহূর্তে লড়াই করে বাঁচতে হবে। ফারহা ও ক্যাপ্টেন সামনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অলিভার জিজ্ঞাসা করে, তোমরা কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি এখানে কি করে আসলাম? এই জায়গার রাস্তাগুলো কেন উল্টাপাল্টা হয়ে আছে? আমার আসলে কি হয়েছে? ফারহা বলে, তুমি কি জানো না তোমার কি হয়েছে? তুমি কে? তোমার নাম কি? অলিভার বলে, আমি জানবো কিভাবে? ফারহা বলে, তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছো। অলিভার বলে, তুমি কি বলতে চাইছো আমি মারা গেছি? ফারহা বলে, তুমি কোমাতে আছো। অলিভার বলে, তবে কি আমি স্বপ্ন দেখছি? ফারহা বলে, না না, আসলে এটা তোমার স্মৃতি। অলিভার জিজ্ঞাসা করে, কার স্মৃতি? ফারহা বলে, এখানে তুমি যত মানুষ দেখবে প্রতিটা মানুষ কোমাতে আছে। তাদের সঙ্গে বাস্তব জগতে কোনো না কোনো ভাবে তোমার স্মৃতি জড়িত। সমস্ত কোমাতে থাকা ব্যক্তির আত্মা এখানে একত্রিত হয়েছে এই জগতে। বাঁচার জন্য সবাই লড়াই করছে। এখানে যত লোক আছে তাদের স্মৃতিতে তুমি আসো আর তোমার স্মৃতিতে তারা আছে। যেভাবে একটা রেডিও ফ্রিকোয়েন্সি তুলে নেয় সেভাবে তোমাকে তুলে আনা হয়েছে এখানে। চারপাশে ভালো করে তাকিয়ে দেখো, যা কিছু তোমার স্মৃতিতে আছে তুমি তাই দেখতে পাচ্ছ। তবে এখন ধ্বংস হয়ে গেছে। যদি মনে করতে পারো এটা পূর্বে কেমন ছিল তবে ঠিক আগের মতো হয়ে যাবে। বাড়িঘর, রাস্তা, বিল্ডিং সবকিছু। আর যদি মনে করতে না পারো তবে ধ্বংসত্ব দেখতে পাবে তোমার দৃষ্টিতে।
যে সকল জিনিস আমরা ভুলে গেছি এখানে তার কোনো অস্তিত্ব নেই, সেটা বিধ্বস্ত এবং ধ্বংসত্ব দেখতে পাবে। ফারহা বলে, বিধ্বস্ত আর ধ্বংসত্ব জিনিসগুলো দেখতে পাচ্ছ? ওগুলো তোমার টুকরো টুকরো স্মৃতি। ফারহার কাছ থেকে এই কথা শুনে অলিভার পিলে চমকে ওঠে। সে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ফারহা বলে, ভালো করে চারদিকে তাকিয়ে দেখো। উপরের দিকে তাকিয়ে দেখতে পায় অলিভার মস্তিষ্কের ভিতরে থাকা স্মৃতিশক্তির ক্লোনের মতো দেখা যায়। ফারহা বলে, তুমি কি বুঝতে পারছো? আমি তো তোমাকে আগেই বলেছি এটা তোমার স্মৃতি। তুমি কোমাতে চলে আসছো, তোমার স্মৃতির মাঝে তোমার আত্মা বন্দী হয়ে গেছে। ফারহা হাত দিয়ে তার মনোসংযোগ করে অলিভারের ক্ষতস্থানকে ঠিক করে দেয়। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন পেছন থেকে বলে ফারহাকে, তুমি যেটা করছো এটা ঠিক করছো না, এটা কি আমাদের কাজ? আবার সবাই যাত্রা শুরু করে একটা গন্তব্যের দিকে। অলিভার জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি? ফারহা হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয় তাদের গন্তব্য কোথায়। জায়গাটা ছিল অদ্ভুত রকমের, ঝুলন্ত একটা ওয়ার্ম হোল। ওই স্থানে যাওয়ার জন্য খুব পুরাতন একটা গাড়ি ছিল। মুহূর্তের মধ্যে ওইখানে পৌঁছে যায়। ভিতরের জায়গাটা আরো অদ্ভুত ছিল, ঘনবসতি এলাকা, অনেক মানুষের উপস্থিতি ছিল। ফারহা বলে, এই জায়গাটা এক এক সময় এক এক রকম হয়ে যায়। যদি কেউ মনে করে এটা বিল্ডিং এর কাছে তো ঠিক ওই রকম রূপই দেখে, আবার যদি কেউ মনে করে খেলার মাঠ তো ওই রকম হয়ে যায়। এখন হয়তো কেউ মনে করেছে জায়গাটা কর্মব্যস্ত, তাই এখানে কর্মব্যস্ত সবাই আছে, তাই এখানে সবাই কর্মব্যস্ত আছে। সবই স্মৃতিতে বন্দী থাকা ইতিহাস থেকে আসে। যে ব্যক্তি যেমন ভাবে তার চোখে এই জায়গাটা তেমনই লাগে। এখানে একজন মানুষের সঙ্গে অন্যজনের স্মৃতি জড়িত। তাদের গাড়িটা দেখে ছুটে আসে একজন মহিলা, ইনি হলো স্প্রিট। স্প্রিট পাইলটের কথা জিজ্ঞাসা করে। ক্যাপ্টেন বলে, একটি রিপারের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। স্প্রিটের সঙ্গে পাইলটের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে কান্না করতে শুরু করে। তখন তাদের মাঝে একজন সঙ্গী এসে বলে, আমরা বেশি দেরি করিনি, চাইলে সময়কে পরিবর্তন করতে পারি। এই লোকটা একজন জ্যোতির্বিদ, তার নাম আর্টিসি। ক্যাপ্টেন বলে, তুমি যদি সব পরিবর্তন করতে পারো তবে আমাদের ওইখানে কেন যেতে হলো? তখন আরো একজন সঙ্গী এসে বলে, তোমাদের সঙ্গে কাকে নিয়ে আসছো? এই লোকটার নাম হলো টম। উপরে ব্যালকনিতে তাদের দলনেতা ইয়ান দাঁড়িয়ে। সে ক্যাপ্টেন ও ফারাকে উদ্দেশ্য করে বলে, পাইলটের বিনিময়ে যাকে নিয়ে আসছো সে কি আমাদের সঠিক মূল্য পরিশোধ করতে পারবে? ক্যাপ্টেন বলে, ওকে যুদ্ধ শেখাতে হবে। সবাইকে উদ্দেশ্য করে বলে, ওকে ভিতরে নিয়ে যাও, সবাই যুদ্ধের জন্য তৈরি হও, আমরা রিপারদের ঘাঁটি উড়িয়ে দেব। ফারহা অলিভারকে নিয়ে ভিতরে প্রবেশ করে। অলিভারকে বুঝিয়ে বলে, আমরা রিপারদের ভিতরে প্রবেশ করার সম্পূর্ণ রাস্তাটাকে উড়িয়ে দেব, কিন্তু সমস্যা হলো কেউ যদি ভুল করে তাদের কথা স্মরণ করে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ রিপাররা আবার ফিরে আসে। অলিভার, তুমি রিপারদের কাছ থেকে একটু সাবধানে থাকবে, ওদের প্রধান টার্গেট হচ্ছে তুমি। ফারহা আরো বলে, ইয়ানের মত অনুযায়ী রিপার ছাড়াও এখানে একটা দ্বীপ আছে। এই দুটোকে স্মৃতির মাধ্যমেই তৈরি করা হয়েছিল। ওই দ্বীপে একটি শহর তৈরি করা হবে যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে। সমস্ত সুযোগ সুবিধা থাকবে ওই শহরের ভিতর। বর্তমানে আমরা তাদের খোঁজে আছি যারা ওই শহরটা নির্মাণ করবে এবং ওই দ্বীপে পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করবে। ফারহা বলে, আমাদের নেতা ইয়ান মনে করে তুমি ওই সবকিছু নির্মাণ করতে সক্ষম, আমাদের ওই দ্বীপে পৌঁছে দিতে পারবে। ফারহা জিজ্ঞাসা করে, তোমার নাম কি? অলিভার বলে, আমার মনে নেই। আসলে অলিভার নামটা তার কোমাতে যাওয়ার আগের নাম ছিল। কোমাতে আসার পর সে তার নাম ভুলে গেছে। ফারহা বলে, ঠিক আছে, তবে এখানে পরিচিত হওয়ার জন্য তোমার একটা নাম ঠিক করে নাও। যেদিন তুমি তোমার নামটা মনে করতে পারবে সেদিন থেকে তুমি তোমার স্মৃতির উপর নিয়ন্ত্রণ করতে পারবে। স্মৃতির মাধ্যমে তুমি ওই সব কিছু করতে পারবে যেটা তোমার মন চাইবে। অলিভার বলে, আমি শুধু একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন ভেঙে গেলেই যখন ঘুম থেকে জেগে উঠবো তখন আমার সবকিছু ঠিক হয়ে যাবে, তাই আমার নতুন কোনো নামের প্রয়োজন নেই। ফারহা বলে, তুমি আমার উপর বিশ্বাস করতে পারছো না? আমি যা বলছি সব সত্যি। তুমি বর্তমানে কোমাতে আছো আর এখান থেকে বের হওয়া খুব কঠিন একটা ব্যাপার। তাছাড়া তোমার জীবন বাঁচানোর জন্য একটা লোক নিজের জীবন ত্যাগ করেছে তোমারই চোখের সামনে। তুমি কি ভুলে যাচ্ছ? যদি কখনো তুমি তোমার স্মৃতিকে খুঁজে পাও, মনে করতে পারো তোমার বাস্তব জীবনে সবকিছু, তবে তুমি এখান থেকে বের হতে পারবে, মানে কোমা থেকে বের হতে পারবে। ওই মুহূর্তে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায় অলিভার। ঘর থেকে বাইরের দিকে তাকিয়ে এসে অবাক হয়ে যায়। অলিভার জিজ্ঞাসা করে ফারহাকে, এটা আবার কি? ফারহা জবাব দেয়, ঘুমানোর সময় সবকিছু বাস্তব রূপ নেয়, তাই তুমি ওই শব্দ শুনতে পাচ্ছ। আমরা এভাবেই বাস্তবতাকে মনে রাখতে পারি। আস্তে আস্তে তোমার অভ্যাস হয়ে যাবে। যেভাবে টং, স্পিড, আর্টিসিক এবং আমি শব্দ শুনতে পেয়েছি তুমিও তাই শুনতে পাচ্ছ। অলিভার জিজ্ঞাসা করে, আমি কি এখানেই থাকবো? এটা তো সম্পূর্ণ ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে। ফারহা বলে, কিছুদিনের ভেতর এটা তোমার মনের মতো হয়ে যাবে। তুমি যেরকম ভাবে ভাববে এটাকে ঠিক ওই রকম হয়ে যাবে এই জায়গাটা। ফারহা বলে, তুমি জানো এখানে যত মানুষ এসেছে সবাইকে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তারপর আমাদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আমার কাছে ভাবতে অবাক লাগছে তোমাকে কোনো প্রশিক্ষণ ছাড়াই ইয়ান আমাদের দলে অন্তর্ভুক্ত করেছে। অলিভার বলে, ইয়ান আসলে কি? ফারহা বলে, উপরে বারান্দাতে দাঁড়িয়ে যে লোকটি কথা বলেছিল সে এই জায়গার লিডার ইয়ান।
অলিভার জিজ্ঞাসা করে, ইয়ান খুব ক্ষমতাশালী? সে কি অনেক বেশি যুদ্ধে পারদর্শী? ফারহা বলে, ইয়ান এখানে সবচেয়ে বেশি সময় যাবত আছে, তাই সবাই তাকে লিডার বানিয়েছে। সে একবার কোমা থেকে বেরিয়ে আবার এখানে ফিরে এসেছে। আমরা তার কাছ থেকে বাইরের পৃথিবী সম্বন্ধেও অনেক কিছু জানতে পারি। তার স্মৃতিশক্তির উপর কন্ট্রোল আছে। আমরা এখানে যারা আছি সবাই ওনার কাছে অনেক রেডি। বর্তমানে তুমি তার জন্যই এখানে বেঁচে আছো, তা না হলে অনেক আগেই তোমাকে মেরে ফেলতো ওই রিপাররা। এখন তুমি বিশ্রাম নাও, দেখা যাক আগামীকালকে কি হয়। ওইখান থেকে চলে আসে ফারহা। কিছুক্ষণের ভিতর ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে একটি জায়গা দেখতে পায়, একটি হসপিটাল আর একটা অ্যাক্সিডেন্ট। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় তার। ঘুম ভেঙে ঘরের ভিতরে দেখতে পায় ওই গাড়িটা অবস্থিত, যে গাড়িটাতে সে অ্যাক্সিডেন্ট করেছিল। তার দেহটা পড়ে থাকতে দেখে গাড়ির ভিতর। ঘরের ভাঙা অংশ দিয়ে দেখতে পায় হাসপাতালের সামনের অংশটাকে। ওই মুহূর্তে তার ঘরে প্রবেশ করে ক্যাপ্টেন। সে বলে, আরে মশাই, তুমি তো খুব অদ্ভুত মানুষ। এখান থেকে যাওয়ার কথা ভেবো না। আর স্বপ্ন দেখা এখানে খুবই বিপজ্জনক। যদি তুমি একবার হারিয়ে যাও স্বপ্নের মাঝে, তবে ওইখান থেকে তুমি আর বেরিয়ে আসতে পারবে না। আচ্ছা, এখন বলো তুমি কেমন আছো? সবকিছু ঠিকঠাক আছে তো? অলিভার বলে, আমি ভালো আছি। ক্যাপ্টেন বলে, এখানে যারা প্রথম আসে সবাই ভয় পেয়ে যায়। আমি তোমার কাছে একটা উদ্দেশ্যে আসছি। আমাদের লিডার ইয়ান চায় তুমি ওই দ্বীপটাকে খুঁজে বের করো তোমার স্মৃতিশক্তির মাধ্যমে। এটাই তোমার দায়িত্ব। আমি এখানকার নিরাপত্তার দায়িত্বে আছি। অলিভার বলে, আমি বুঝতে পারছি ব্যাপারটা। এখানে প্রত্যেকজন ব্যক্তি আলাদা আলাদা একটা দায়িত্ব আছে। ক্যাপ্টেন বলে, আমি তোমাকে তখনই আমার দলে অন্তর্ভুক্ত করে নিয়েছি যখন বুঝতে পেরেছি তুমি আর বাকি সবার চেয়ে আলাদা। তোমার বুদ্ধি অনেক বেশি। তবে একটা ব্যাপার খেয়াল রাখবে, আমার বান্ধবীর কাছাকাছি যাবে না বেশি। আমি ফারহাকে অনেক বেশি পছন্দ করি। সে আমাকে পছন্দ করে, আমি বুঝতে পারি। অলিভার বলে, আমার মনে হয় ফারহা তোমাকে পছন্দ করে না। কথাটা শুনে ক্যাপ্টেন রাগান্বিত হয়ে যায়। ধমক দেয় সে অলিভারকে। ক্যাপ্টেন একটা পরিকল্পনা করে। প্রশিক্ষণ দেওয়ার ছলে অলিভারকে সে পেটাবে। এতে কেউ তার প্রতি দ্বিমত পোষণ করবে না। তাকে নিয়ে আসে প্রশিক্ষণ গ্রাউন্ডে প্রশিক্ষণ দেওয়ার জন্য। ক্যাপ্টেন নিচে এসে বলে, কোমাতে থাকা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ক্ষমতা থাকে। যেমন স্পিড, সে দূর থেকে আত্মাকে দেখতে পায়, ভূত তৈরি করতে পারে, এটাই তার ক্ষমতা। পাইলট কোমাতে থাকা ব্যক্তিদেরকে খুঁজে বের করতে সক্ষম ছিল, তাদের উদ্ধার করার জন্য কৌশল অবলম্বন করতে পারত, এটা হচ্ছে তার ক্ষমতা। আর্টিস্টিক জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়, পথ প্রদর্শন করতে পারে, যে কোনো বিপদ থেকে রাস্তা খুঁজে বের করে আনতে পারে, সময়কে পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে তার ক্ষমতা। ফারহা যে কোনো ব্যক্তির ক্ষতস্থানকে সুস্থ করে দিতে পারে, যত বড়ই আঘাত হোক না কেন সেই মুহূর্তের মধ্যে ঠিক করে দিতে পারে, এটা হচ্ছে তার ক্ষমতা। টং মুহূর্তের মধ্যেই গোলা বারুদ তৈরি করতে পারে। সে কোনো রকম সাহায্য ছাড়া গোলা বারুদ তৈরি করে শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম। সেই মুহূর্তের মধ্যে গোলা বারুদ তৈরি করতে পারে, এটাই হচ্ছে তার ক্ষমতা। এখন তোমার সেই ক্ষমতাটা প্রয়োগ করার সময় এসে গেছে। তোমার ভিতর কি এমন ক্ষমতা আছে সেটা আমাদের দেখা দরকার। তোমার উপর এখন আঘাত করা হবে, তুমি কিভাবে তার প্রতিকার করবে সেটা খুঁজে বের করো। কথাটা বলেই ক্যাপ্টেন তার একজন সঙ্গীকে একটা গুলি করতে বলে। এই সঙ্গীটার নাম জিনোমা। গুলিটাকে হাত দিয়ে ধরে ফেলে ক্যাপ্টেন। এরপর বলে, এবার তোমার পালা অলিভার, তুমি এখান থেকে কিভাবে নিজেকে বাঁচাবে? ওই লোক গুলি করে একে একে দুটো অলিভারকে আহত করে ফেলে। ক্যাপ্টেন বলে, বাস্তবের লড়াই যত তুমি আঘাত পাবে, এখানেও ঠিক ততটাই আঘাত পাবে। আমরা তোমাকে এখানে সত্যিকারের লড়াইয়ে ফেলবো না, এটা তোমার প্রশিক্ষণ। তুমি কিভাবে নিজেকে বাঁচাতে পারবে এটা আমাদের জানা দরকার। আমাদের একটা প্রশিক্ষণ যন্ত্র আছে, ওটার সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। এখন জিনোমা একটি প্রশিক্ষণ যন্ত্র নিয়ে আসে, রিমোট দ্বারা চালিত একটা রোবটের মতো। এটার সঙ্গে লড়াই করতে হবে এখন তাকে। অলিভার খুব বাজেভাবে পরাজিত হয়ে যায় ওই যন্ত্রের সঙ্গে। শেষে ক্যাপ্টেন এসে বলে, তাহলে তুমি জানো না কিভাবে নিজের আত্মরক্ষা করবে? ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, বাস্তবে তুমি কি করতে? অলিভার বলে, আমি একজন স্থপতি ছিলাম, ঘরবাড়ি, বিল্ডিং, ব্রিজ নির্মাণ করতাম। ক্যাপ্টেন তার সঙ্গীদেরকে অলিভারকে যত্ন নিতে বলে চলে যায়। অলিভার বিশ্রাম নিতে গিয়েছিল, তখনই আবার সে সেই স্বপ্নটা দেখতে পায়। ওই স্বপ্নের ভিতর একটা হসপিটাল দেখতে পায়, তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সেটা দেখতে পায়, একটা পরিচিত জায়গা, একটা ভিজিটিং কার্ড দেখছিল। হঠাৎ একজন প্রহরী এসে ডাক দেয়, দ্বিতীয় শিফটের জন্য কাজ করতে হবে, ঘুম থেকে ওঠো। ঘুম ভেঙে যায় অলিভারের। ঘুম ভেঙে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাকে দেখতে পায় ঘরের ভিতর। কাজ করার জন্য চলে আসে অলিভার। সেখানে তার একজন সঙ্গী তাকে বোঝায়, তুমি আসলে অনেক ভাগ্যবান, হয়তো তুমি তোমার প্রতিভাকে এখনো খুঁজে পাওনি, তাই তোমাকে যুদ্ধে নিয়ে যাবে না। তবে তুমি এখানে খুব নিরাপদ আছো, আমাদের লিডার তোমাকে খুব পছন্দ করে। অলিভার বলে, আমি কিভাবে ভাগ্যবান? তাদের কথা চলছিল, হঠাৎ উপর থেকে লিডার ইয়ান জবাব দেয়, যদি তুমি তোমার প্রতিভাকে সঠিক সময় মতো কাজে লাগাতে পারো, তবে 1000 বছরের ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারবে। এখানে এতটাই তফাৎ, বাস্তব জীবনের একদিন কোমার জীবনের 1 মাসের সমান। আমি বিগত 15 বছর যাবত আছি কোমাতে। আমরা এখানে চাইলে 1000 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারি। অলিভার বলে, তুমি 1000 বছর বেঁচে থাকতে চাও? এটা কেমন কথা? তুমি আমাকে বাঁচিয়ে এখানে কেন নিয়ে আসছো? আমার তো কোনো প্রতিভা নেই। ইয়ান জবাব দেয়, কখনো কখনো নিজের প্রতিভাকে খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়। এখানে জিজ্ঞাসা করে, তুমি বাস্তব জীবনে কি করতে? অলিভার বলে,
আমার মনে হয় আমি একটা প্রাসাদ নির্মাণ করেছিলাম শহরের ভিতর। এখানেও আমি চেষ্টা করেছিলাম ওটা তৈরি করার জন্য, কিন্তু কাজ হচ্ছে না। ইয়ান বলে, আমি এখানে অনেক লোক আসা যাওয়া করতে দেখেছি বিগত 15 বছরে। সবাই সফলতা অর্জন করতে পারে না। তুমি সফলতা অর্জন করতে পারবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। অলিভার বলে, আমি আমার কোনো কিছুই মনে করতে পারছি না, শুধু মাঝে মধ্যে কয়েকটা স্মৃতি ঝলক স্বপ্নের ভিতর ভেসে ওঠে। ইয়ান বলে, এই কোমার জগৎ আমাদের ব্যক্তিগত চিন্তা শক্তি আর স্মৃতির উপর নির্ভর করে। পরবর্তী দিন অলিভার চলে আসে ক্যাপ্টেনের কাছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিতে। সেখানে পূর্বে থেকেই ফারহা প্রশিক্ষণ নিচ্ছিল। ক্যাপ্টেন জিজ্ঞাসা করে অলিভারকে, তুমি এখানে কেন আসছো? অলিভার জবাব দেয়, আমি প্রশিক্ষণ নিতে চাই তোমার কাছে। ক্যাপ্টেন বলে, তুমি কি মজা করছো আমার সঙ্গে? তাকে প্রশিক্ষণ দিতে রাজি হচ্ছিল না ক্যাপ্টেন। পেছন থেকে ইয়ান বলে, ওকে প্রশিক্ষণ দাও। ক্যাপ্টেন বলে, ও মারা যাবে শত্রুর হাতে। ইয়ান বলে, যদি প্রশিক্ষণ দিতে না চাও তবে তোমাদের সঙ্গে ওকে নিয়ে যাও, ও শুধু তোমাদের অস্ত্র বহন করে নিয়ে যাবে। ফারহা ওইখান থেকে বিদায় নিয়ে চলে যায়। পরবর্তী দিন সবাই একটি মিশনে অংশগ্রহণ করে। চলতে চলতে জ্যোতির্বিদ আর্টেসিক জিজ্ঞাসা করে অলিভারকে, শুনেছি তোমার ঘরে নাকি একটা গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হয়ে, ওটা কিভাবে এলো? অলিভার বলে, আমার শুধু অ্যাক্সিডেন্টের কথা মনে আছে, বাকি কোনো কিছুই মনে নেই। আর্টেসিক বলে, যদি স্মৃতিকে ভুলে যাও এখানে তবে অনেক বড় বিপদে পড়ে যাবে, কোনোদিনই কোমা থেকে বের হতে পারবে না। বারবার স্মৃতিকে স্মরণ করার চেষ্টা করো। স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। আমাদের জীবনের চিরন্তন সত্য কথা ও ঘটনাগুলো স্মৃতির মাঝে আটকে রাখি। ওই আটকে রাখা অ্যালবামকে আমরা স্বপ্ন বলি। যে ঘটনাগুলো এক জীবন থেকে অন্য জীবনের যোগসূত্র তৈরি করে। হারিয়ে যাওয়া পথকে যেমন খুঁজে পাই আমরা স্বপ্নের মাধ্যমে, তেমনি আবার স্বপ্নের ভিতর হারিয়ে যাই আমরা। একবার যদি স্বপ্নের ভিতর হারিয়ে যাও তবে আর কোনোদিনই তুমি ফিরে আসতে পারবে না এখানে। তুমি যদি স্মৃতিগুলোকে সঠিকভাবে মনে করতে পারো তবে তুমি কোমা থেকে বেরিয়ে আসতে পারবে। তাই প্রত্যেক দিন স্মৃতিগুলোকে স্মরণ করার চেষ্টা করো। ক্যাপ্টেন রাগ হয়ে বলে, ইয়ান এর আগে বহুবার বলেছিল স্বপ্ন দেখো না, এটা খুব ভয়ঙ্কর হয়, এখানে হারিয়ে গেলে মৃত্যু নিশ্চিত। অলিভার বলে, আমার পক্ষে তা সম্ভব। আমি স্বপ্নের মাধ্যমে স্মৃতিগুলোকে স্মরণ করে কোমা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বের করব। ক্যাপ্টেন বলে, তোমার মতামত কেউ জানতে চাইনি। আসলে ক্যাপ্টেন অলিভারকে পছন্দ করেন, কারণ অলিভারকে তার বান্ধবী পছন্দ করে। ওই মুহূর্তে স্পিড একটি অশুভ শক্তির উপস্থিতি অনুভব করে। সবাইকে সতর্ক হতে বলে। ওই স্থান থেকে দ্রুত চলে যায় সবাই। একটু সামনে গিয়ে তারা চলে আসে তাদের প্রতিপক্ষ শিবিরের আক্রমণ করার জন্য। ক্যাপ্টেন নির্মমভাবে একের পর এক প্রতিপক্ষের যোদ্ধাকে হত্যা করছিল। আর্টেসিক বাধা দেয়। সে বলে, তুমি এভাবে মানুষকে হত্যা করতে পারো না। ক্যাপ্টেন বলে, আমি এই দলের দায়িত্বে আছি। তারা ওই শিবিরের ভিতর চলে আসে। শিবিরের একজন লোকের স্মৃতিশক্তি সাবমেরিন জাহাজের উপর ছিল। এটা ছিল সমুদ্রের তলদেশের স্মৃতি। জিনোমা ধীরে ধীরে সব স্মৃতিগুলোকে মনে করতে থাকে। তখন সে হঠাৎ বলে ফেলে, আমি সাবমেরিন সম্বন্ধে সবকিছু জানি, ওটা হচ্ছে আমাদের দেশের পতাকা। সাবমেরিন থেকে তারা একটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে নিয়ে আসতে চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ওটাকে বাহির করতে পারছিল না। এদিকে তাদের দিকে এগিয়ে আসছে রিপার বাহিনী। অলিভার তাৎক্ষণিক তার স্মৃতিশক্তির মাধ্যমে ওই অক্সিজেন সিলিন্ডারকে বের করে নিয়ে আসে। ওইখান থেকে ফিরে এসে সবাই অলিভারকে খুব প্রশংসা করছিল। সে প্রথমবার তার স্মৃতিশক্তিকে কাজে লাগাতে সক্ষম হয়েছে। ক্যাপ্টেন ও অন্যান্য সঙ্গীরা তার প্রতি অনেক খুশি। সবাই মিলে একটি আলোচনা সভার আয়োজন করে। তখন অলিভারকে জিজ্ঞাসা করে, তুমি কি একটা সেতু নির্মাণ করে দিতে পারবে আমাদেরকে? অলিভার বলে, হ্যাঁ, আমার দ্বারা এটা সম্ভব, আমি করতে পারবো। ক্যাপ্টেন বলে, তুমি আমার দলের সবচেয়ে বড় একটা সম্পদ হয়ে গেলে অলিভার। সবাই মিলে যে কাজটা করতে পারিনি সেটা অলিভার একাই করে দেখিয়েছে। ইয়ান বলে, সময় হয়ে গেছে তোমার স্মৃতিশক্তিকে আরো ভালোভাবে কাজে লাগানো। আমি অনেকদিন যাবৎ ভাবছি কিভাবে একটা নিরাপদ স্থান তৈরি করা যায় যেখানে কোনো রিপার আক্রমণ করতে পারবে না। অনেক চেষ্টা করেছি একটা নির্জন জায়গা খুঁজে বের করার জন্য, কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। আর্টেসিক বলে, স্মৃতি শক্তি থেকে যদি কোনো নিরাপদ স্থান তৈরি করি তবে সেখানে কেউ না কেউ এসে পৌঁছে যাবে। আমরা যদি কল্পনার মাধ্যমে নতুন একটা স্থাপনা তৈরি করি যে ভবন এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি, তবে এখানে কেউ স্মৃতিশক্তি ব্যবহার করে প্রবেশ করতে পারবে না, কারণ এরকম কোনো ভবন পৃথিবীতে এখন পর্যন্ত তৈরি হয়নি। তাই কারোর স্মৃতিতে ওই ভবনের কোনো অস্তিত্ব থাকবে না, ফলে ওইখানে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। ইয়ান বলে, অলিভার চাইলে তার কল্পনার মাধ্যমে একটা দ্বীপ তৈরি করতে পারে যেখানে আমরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। ক্যাপ্টেন বলে, এটা তো অসম্ভব কাজ, একটা দ্বীপ তৈরি করা, এটা কি অলিভার করতে পারবে? অলিভার ইয়ানের কথা মতো বলে, আমি এটা তৈরি করতে পারবো। ইয়ান বলে, আগামীকাল আমরা আমাদের নতুন দ্বীপের জন্য জায়গা খুঁজতে বের হবো। ইয়ান বুঝতে পারছিল ক্যাপ্টেনের মনোবল দুর্বল হয়ে গেছে, তাই সে সবার উদ্দেশ্য বলে, আগামীকালকে দলের নেতৃত্ব দিবে আর্টেসিক। ক্যাপ্টেন বলে, ইয়ান, তুমি আমার সাথে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিতে পারো না, কারণ আমি এই দলের প্রধান। ইয়ান জবাব দেয়, তোমার প্রতি আমি ভরসা হারিয়ে ফেলছি। এতগুলো মানুষের পান নিয়ে ছিনিমিনি খেলতে পারি না আমি। তাদের আলোচনা সভা শেষ করে দেয়। অলিভার ফিরে আসে। সে তার কল্পনা শক্তির উপর অনুশীলন করতে থাকে। হঠাৎ পেছন থেকে ফারহা চলে আসে। সে অলিভারকে অনুশীলন করতে দেখে জিজ্ঞাসা করে, তুমি যে সবার সামনে স্বীকার করলে দ্বীপ তৈরি করে দেবে, এটা তো তোমার কোনো পরিকল্পনা ছিল না। তুমি তো এখন পর্যন্ত তোমার কল্পনা শক্তির উপর কন্ট্রোল নিতে পারোনি। তুমি যদি দ্বীপ তৈরি করতে না পারো
তবে অনেকগুলো মানুষ বিপদে পড়ে যাবে। অলিভার বলে, আমি আমার কল্পনা শক্তির উপর অনুশীলন করতেছিলাম, তুমি এসে ডিস্টার্ব করছো। সে ওইখান থেকে চলে যেতে চায়। ফারহা পুনরায় অলিভারকে ডাক দেয় অনুশীলন করার জন্য। অবশেষে অলিভার তার কল্পনা শক্তিকে ব্যবহার করে একটি স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয়। ব্যাপারটা দেখে ফারহা খুব খুশি হয়ে যায়। ফারহা বলে, আমি তোমার ঘরে অনেক কিছু দেখেছি এরকম তৈরি করা, আমি বাকিগুলো দেখতে চাই, আর কি কি তৈরি করা আছে তোমার ঘরে। দুজন অলিভারের ঘরে চলে আসে। তার ঘরে অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাকে ভালোভাবে লক্ষ্য করে ফারহা অলিভারকে জিজ্ঞাসা করে, গাড়ির ভিতরে মেয়েটাকে? ওই মেয়েটার চেহারা খুব অস্পষ্ট ছিল। অলিভার বলে, আমার মনে পড়ছে না তার সঙ্গে আমার কি সম্পর্ক। ফারহা বলে, আমি একজনকে ভালোবাসতাম, আমিও মনে করতে পারছি না তাকে, তবে তোমাকে খুব আপন আপন মনে হয়। ফারহা অলিভারকে প্রপোজ করে। দুজন ইন্টিমেট হয়ে পড়ে। দূর থেকে ব্যাপারটা দেখতে পায় ক্যাপ্টেন। সে মনে মনে খুব রাগ করতে থাকে। একদিকে তার দলের নেতৃত্ব হারিয়েছে, অন্যদিকে মনে মনে যাকে ভালোবাসে তাকে হারিয়ে ফেলেছে। এই রাগে আগামীকালকের জন্য সে একটা পরিকল্পনা করে। সকাল হতেই সবাই একত্রে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ক্যাপ্টেন তাদের অস্ত্রগুলোর চার্জিং পয়েন্ট চুরি করে নেয়। ওই চার্জিং পয়েন্ট ছাড়া কোনো বোমা ফাটবে না। যে সকল বোমার চার্জিং করা আছে শুধুমাত্র ওইগুলোই ফাটবে। সবাই বেরিয়ে পড়ে একসাথে। আজকে দলের নেতৃত্ব দিচ্ছে জ্যোতির্বিদ আর্টিসি। হঠাৎ স্পিরিট শত্রুদের গন্ধ অনুভব করে। সঙ্গে সঙ্গে দলের সবাইকে সতর্ক করে দেয়। যেখানে পৌঁছেছে তারা ঠিক ওই জায়গা থেকে ডান দিকে ক্যাপ্টেনকে পাঠিয়ে দেয়, বাম দিকে আর্টিসিক এবং সামনের দিকে অলিভারকে দেখার জন্য কোনো বিপদ আছে কিনা। হঠাৎ একটি রিপার আক্রমণ করার জন্য অলিভারের কাছাকাছি চলে আসে। অলিভার এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেখানে একটি বিমান থেমে আছে। ওই মুহূর্তে টঙ্ক এসে অলিভারকে বাঁচিয়ে ফেলে। সে বলে, তোমাকে বাঁচানোর জন্য ইয়ান আমাকে পাঠিয়েছে তোমার পেছনে। তারা চারজনই দলের কাছে চলে আসে। ক্যাপ্টেন দৌড়ে এসে অলিভারের কাছ থেকে অস্ত্রটাকে নিয়ে নেয়। ওই অস্ত্রের ভিতর চার্জ ছিল না। ক্যাপ্টেন বলে, তোমার অস্ত্র আমাকে দিয়ে দাও, এর ভিতরে কোনো চার্জ নেই, তুমি বিপদে পড়ে যাবে। অলিভার দিতে চাইছিল না, তাই অলিভারের উপর আক্রমণ করে বসে ক্যাপ্টেন। ক্যাপ্টেন অস্ত্রের চার্জার পয়েন্ট বের করে। পেছন থেকে ফারহা বলে, তুমি জেনে শুনে আমাদেরকে বিপদে ফেলতে চেয়েছো। সে গান পয়েন্টে নিয়ে নেয় ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন বলে, আমার কিছুই করার ছিল না, আমি আমার পদমর্যাদা হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি, ওকে মারা ছাড়া আমার কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন রিপারের রূপ ধারণ করতে শুরু করে। ইয়ান ক্যাপ্টেনের উপর গুলি চালায়, আর সঙ্গে সঙ্গে আরো কিছু রিপার চলে আসে ওই স্থানে। ক্যাপ্টেন ওইখান থেকে যাওয়ার সময় বলে যায়, আমি আবার ফিরে আসবো ইয়ান, তোমার সঙ্গে লড়াই করার জন্য। আসলে কেউ বুঝতে পারেনি তাদের দলনেতা ক্যাপ্টেন এখন রিপারে পরিবর্তন হয়ে গেছে। ক্যাপ্টেন তখন পর্যন্ত অর্ধেক রিপার আর অর্ধেক মানুষ হয়েছিল। রিপারেরা ক্যাপ্টেনের কোনো ক্ষতি করেনি। রিপার বুঝে গেছে ক্যাপ্টেন তাদের দলের একজন। রিপারের আক্রমণে 5 জন ব্যতীত সবাই মৃত্যুবরণ করেছে। ফারহা, অলিভার, স্পিড, টঙ্ক, আর্টিসিক এই 5 জন জীবিত ছিল। তারা ছুটতে ছুটতে ওই গাড়ির কাছে চলে আসে। সবাই পালানোর জন্য ছুটতেছিল। হঠাৎ বিকট একটি শব্দে আসমানের উপর একটি দরজা ভেসে ওঠে। অলিভার থমকে যায়। তার পৃথিবীটা স্তব্ধ হয়ে গিয়েছিল ওই মুহূর্তে। সবাই সামনের দিকে এগিয়ে গেছে ছুটতে ছুটতে। অলিভারের পৃথিবীর জ্ঞান ফিরে এসেছে। চোখ মেলে হাসপাতালের বিছানায় নিজেকে খুঁজে পায় অলিভার। কোমা থেকে বেরিয়ে আসছে। দৃশ্য চলে আসে বর্তমানে। তার মনে পড়ে যায় সে ছিল একজন আর্কিটেকচার। একটি কন্ট্রাক্ট সাইন করার জন্য যাচ্ছে তার প্রেমিকাকে সঙ্গে নিয়ে। তার প্রেমিকা ফারহা তাকে জিজ্ঞাসা করে গাড়িতে বসে, তুমি যে কন্ট্রাক্ট সাইন করার জন্য যাচ্ছ, ওরা কি তোমাকে কোনো অগ্রিম টাকা দিয়েছে? ফারহা তাকে বলে, তুমি কি টেলিভিশন দেখো না? ওইখানে তাদের সম্বন্ধে রিপোর্ট আছে। ওরা শুধু মানুষকে ব্যবহার করে, কোনো টাকা পয়সা দেয় না। তুমি তাদের ওখানে যাচ্ছ কনস্ট্রাকশন করার জন্য। আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না। তারা একটা হসপিটালে এসেছে বিল্ডিং এর ডিজাইন করার জন্য এবং সেই অনুপাতে বিল্ডিং তৈরি করে দেবে। রাস্তায় অনেকগুলো মানুষ তাদের প্রিয়জনকে হারিয়ে ওই হাসপাতালের বাইরে চিৎকার চেঁচামেচি করছিল। একজন বৃদ্ধ লোক তাদের গাড়ির সামনে দৌড়ে আসে, চিৎকার দিয়ে বলে, তুমি যদি ভিতরে যাও তবে আমার ছেলেটাকে খুঁজে দেখো পাওয়া যায় কিনা। হসপিটালের ম্যানেজার বাইরে বেরিয়ে আসে। তাদের গাড়ির সামনে এসে বলে, তোমার তো একা আসার কথা ছিল, সঙ্গে মেয়েটাকে। ম্যানেজার বলে, দুর্ভাগ্যবশত কথাটা বলতে হচ্ছে, তুমি শুধু একাই ভিতরে প্রবেশ করতে পারবে। জিজ্ঞাসা করে, আপনি কে? ওই লোকটা বলে, আমি এখানকার ম্যানেজার, আপনার জন্য হসপিটালের ডিন অপেক্ষা করতেছে। ফারহাকে গাড়িতে অপেক্ষা করতে বলে অলিভার হসপিটালের ভিতর প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে হসপিটালের ডিন ইয়ানের সঙ্গে কথা হয় অলিভারের। কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি রুমের ভিতর নিয়ে যায় অলিভারকে। অলিভার তাকে জিজ্ঞাসা করে, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে অনেক বাজে কথার চর্চা আছে বাইরে, আপনি কি জানেন ব্যাপারটা? ওই রুমের ভিতর প্রবেশ করে অলিভারের পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখতে পায় অনেকগুলো বেডের ভিতর সব কোমাতে যাওয়া রোগীরা শুয়ে আছে। ইয়ান বোঝাতে থাকে অলিভারকে, এটা একটি নতুন প্রজেক্ট। এটা এমনই একটা জগৎ, বাস্তব জগৎকে ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে চলে গেছে। অলিভার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, তুমি কি স্বপ্নের ব্যাপারে কথা বলছো? ইয়ান বলে, হ্যাঁ, আমি স্বপ্নের ব্যাপারেই কথা বলছি। কোমা একটা আলাদা জগৎ আছে, ওই জগতে আমার একটা প্রাসাদ নির্মাণ করতে হবে। অলিভার, তুমি কি ওই জগতে গিয়ে দেখতে চাও কেমন ওই জগৎ? অলিভার বলে, আমার কোনো ইচ্ছাই নেই ওখানে যাওয়ার। ইয়ান তার লোকজন নিয়ে অলিভারের সাথে ধস্তাধস্তি করে ইঞ্জেকশন দেওয়ার জন্য।
শেষ মুহূর্তে অলিভার তার ইলেকট্রিক ট্রেজার গান বের করে নিয়ে আসে, গান পয়েন্টে রেখে ওইখান থেকে পালায়। অলিভারকে এভাবে ছুটতে ছুটতে বের হতে দেখে ফারহা গাড়ি নিয়ে গেটের ভিতর চলে আসে। দুজনই ওইখান থেকে খুব দ্রুত গতিতে পালাতে থাকে গাড়ি নিয়ে। ইয়ানের লোকজন তাড়াতাড়ি গাড়ির পিছু করতে থাকে। দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে হঠাৎ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। ইয়ানের লোকজন এসে দুজনকে হসপিটালে নিয়ে যায়। সম্পূর্ণ স্মৃতি অলিভারের মনে পড়ে যায়। ফারহা ছিল একজন নার্স। অর্থের অভাবে অলিভার ফারহাকে বিয়ে করতে পারছিল না। বিছানা থেকে উঠে অলিভার ঘাবড়ে যায়। পাশের বেডেই ফারহার বডিটা পড়েছিল, কোমাতে থাকা পেশেন্টের সঙ্গে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে আসে। ভয়ে ভয়ে পেছনের দিকে তাকায় অলিভার। দেখতে পায় ইয়ান পেছনে দাঁড়িয়ে আছে। অলিভারকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো মাত্র কয়েক ঘন্টা তুমি কোমাতে ছিলে? ওইখানের হিসাবে কতটা সময় তুমি পার করেছো তোমার ধারণা আছে? এই রিসার্চ একটি আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন রিসার্চ। সারা পৃথিবী থেকে অনেক বিজ্ঞানী আমাকে অর্থায়ন করেছে এই প্রকল্প চালু করার জন্য। একজন বিজ্ঞানী আমাকে বলেছে, তুমি যদি ধনী হতে চাও তবে ধর্ম তৈরি করো। আমার এই প্রকল্পটা প্রত্যাশার চেয়ে বেশি কিছু দিয়েছে। ওইখানে অনেক মানুষ আছে, তাদের জন্য আমার একটা শহর তৈরি করতে হবে। এই জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। ওই শহরে হাজার হাজার কোমাতে থাকা পেশেন্ট বেঁচে থাকবে। মিশরীয় পিরামিডের ছবি দেখিয়ে বলে, প্রাচীন মিশরের অনেক রাজাকে কোমার জগতে রাখা হয়েছিল। এই পৃথিবীতে যেমন সবকিছু থাকে, আমিও ওই জগতে ঠিক ওই রকম সবকিছু দিয়ে সাজাতে চাই। ধর্মীয় গ্রন্থে যেভাবে স্বর্গকে সাজিয়েছে, আধুনিক টেকনোলজির মাধ্যমে কোমাতে স্বয়ংক্রিয়ভাবে প্রাণীর সৃষ্টি করা সম্ভব হয়েছে। তাছাড়া কোমাতে তুমি মহান স্থপতি। অলিভার বলে, তবে তোমার পরিকল্পনা কি? তুমি তোমার সমস্ত শিশুদেরকে ওই স্থানে নিয়ে গিয়ে নতুন একটা পৃথিবী সৃষ্টি করতে চাচ্ছ? ওইখানে যারা আছে তারা কেউ জানে না তাদেরকে কোমায় পাঠানো হয়েছে। এই ব্যাপারটা কি ওইখানের বাসিন্দার সঙ্গে অপরাধ করা হচ্ছে না? ইয়ান বলে, কুমার জগতে সবাই তার মনের ইচ্ছা বাসনা পূর্ণ করতে পারে। তাই আমি এমন একটা জগৎ সৃষ্টি করতে চেষ্টা করছি যেখানে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে। অলিভার বলে, তুমি একটা পাগল। তোমার এই পাগলামিতে সুস্থ সবল মানুষগুলো কোমাতে চলে যাচ্ছে। যা করেছো যথেষ্ট করেছো, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দাও। ইয়ান বলে, তোমাকে যে কাজের জন্য এখানে নিয়ে এসেছি ওই কাজ সম্পন্ন করেই তোমাকে যেতে হবে। কুমার জগতে একটা প্রাসাদ নির্মাণ করতে হবে তোমাকে। তুমি কি জানো অলিভার, কুমার জগতে যদি কেউ রিপার দ্বারা আক্রান্ত হয় তবে কয়েক মিনিটের মধ্যেই তার মস্তিষ্ক ধ্বংস হয়ে যায় এবং বাস্তব জগতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে। ফারহা, স্পিড, আর্টিসিক, টঙ্ক এদেরকে কোথায় রেখে আসছো মনে আছে তোমার? একটি মাঠের ভিতর। ফারহা যদি মৃত্যুবরণ করে তাতে কি তুমি খুশি হবে? তুমি যদি ফারহাকে সুস্থ সবল ফিরিয়ে আনতে চাও তবে অবশ্যই ওই দ্বীপ এবং শহর নির্মাণ করে দিয়ে আসতে হবে কুমার জগতে। এছাড়া তোমার হাতে কোনো অপশন নেই। তোমার নির্মাণ সম্পন্ন হলেই তোমাদের দুজনকে আমি ওইখান থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করব। তুমি তো ওইখান থেকে বেরিয়ে আসছো, কিন্তু ফারহার জন্য তোমাকে ওখানে যেতেই হবে। অলিভার বলে, তুমি যদি ওইখানে যারা আছে সবাইকে ওইখান থেকে বেরিয়ে আসতে দাও তবে আমি ওই দ্বীপ এবং শহর নির্মাণ করতে রাজি আছি। ইয়ান বলে, তোমাকে কথা দিচ্ছি আমি সবাইকে ওইখান থেকে মুক্ত করে দেব। অলিভার পুনরায় কুমার জগতে প্রবেশ করে। ইয়ান বলে, আমিও আসতেছি তোমার সঙ্গে। আর্টিসিক যেখানে আছে সেখানে চলে যাবে। তার কাছে মানচিত্র আছে যে স্থানে তোমাকে দ্বীপ এবং শহর নির্মাণ করতে হবে। অলিভার পুনরায় কুমার জগতের ঘরের ভিতর পৌঁছে যায়। ওই ঘর থেকে কল্পনা শক্তিকে ব্যবহার করে পৌঁছে যায় যেখানে তার বাকি সঙ্গীরা আছে। ওইখানে এসে সবাইকে বলে, তাড়াতাড়ি করো, এখান থেকে আমাদেরকে যেতে হবে, ব্রিজে উঠে যাও। এদিকে ইয়ান তার ম্যানেজারকে বলে, আমার মস্তিষ্ক থেকে যখন তুমি সিগন্যাল পাবে সমস্ত কোমাতে থাকা পেশেন্টের অক্সিজেন সিস্টেম বন্ধ করে দেবে যাতে সবাই মৃত্যুবরণ করে। তার ম্যানেজার বলে, ওদের তো কোনো অপরাধ নেই, তবে ওদেরকে কেন শাস্তি দিবে? ওরা তো তোমার সব কথা মেনে নিয়েছে, কোনো টাকা পয়সা ছাড়াই ওরা তোমার সব কাজ করে দিয়েছে, তবে ওদেরকে কেন মারতে হবে? ইয়ান বলে, আমি যেটা করতে বলেছি তুমি সেটাই করবে। কুমার জগতে ইয়ান চলে আসে। ফারহা, অলিভার, স্পিড, টঙ্ক, আর্টিসিক মানচিত্র দেখে সামনে এগিয়ে যেতে থাকে দ্বীপ এবং শহর নির্মাণ করার স্থানে। জায়গাটাকে দেখে খুব প্রশংসা করছিল, কিন্তু অলিভার বলে, তোমরা আসলে সত্য জানো না। আমরা সবাই পাগলের বাড়ির বিছানায় শুয়ে আছি, তার কথা কেউ বিশ্বাস করে না। এটা কোনো দ্বীপ না, এটা একটা স্বপ্ন। তোমরা সবাই স্বপ্ন দেখতেছো ঘুমের ভিতর। ওই মুহূর্তে ইয়ান চলে আসে। সে বলে, কথাবার্তা বন্ধ করে এখন তোমার কাজ শুরু করে দাও। প্রবেশ করার ব্রিজটা এখান থেকে তৈরি করো। অলিভার তার কল্পনা শক্তিকে ব্যবহার করে প্রথমে দ্বীপ এবং দ্বীপে যাওয়ার ব্রিজটাকে তৈরি করতে শুরু করে। সবাই আশ্চর্য হয়ে দেখছিল তার দিকে। এটা কিভাবে সম্ভব? একজন মানুষের কল্পনা শক্তিকে ব্যবহার করার পর পুরোপুরি একটা শহর তৈরি করছে ধীরে ধীরে। সবাই প্রশংসা করতে থাকে পেছন থেকে ইয়ান নিজেকে ঈশ্বরের সঙ্গে তুলনা করতে শুরু করে। সে নিজস্ব একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছে। ধীরে ধীরে পুরো শহর তৈরি করে ফেলে অলিভার। কল্পনা শক্তি দ্বারা তৈরি হচ্ছিল। বাস্তব পৃথিবীতে এই স্থানের কোনো অস্তিত্ব নেই। এই কারণে কোনো ব্যক্তির স্মৃতিশক্তিতে এর অস্তিত্ব নেই। অন্য কারো স্মৃতিশক্তিতে এর অস্তিত্ব না থাকার কারণে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। একমাত্র ইয়ান প্রবেশ করতে পারবে। শহর তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ইয়ান সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা কি এখন এখান থেকে চলে যেতে চাইবে পৃথিবীতে, বাস্তব জীবনে?
যেখানে তোমাদের জন্য ক্ষুধা, দরিদ্র, অসুস্থতা ও বাঁচার জন্য লড়াই করতে হবে? ইয়ান স্পিডকে জিজ্ঞাসা করে। তুমি অনেক আত্মা দেখেছো, প্রচুর মৃত্যু দেখেছো, প্রতিদিন তোমাকে ডিমনরা আক্রমণ করে। তাছাড়া বর্তমানে তোমার পরিবারের কেউ বেঁচে নেই। তুমি তোমার একমাত্র সন্তানকে হারিয়ে একা বেঁচে আছো পৃথিবীতে, যেখানে তুমি ক্ষুধা আর দরিদ্রতার অভাবে কষ্ট ভোগ করতে করতে একসময় শুকিয়ে মৃত্যুবরণ করবে। তুমি কি এখন এখান থেকে চলে যেতে চাও, নাকি নতুন এই শহরে জীবনযাপন করতে চাও সারা জীবন? এখানের প্রত্যেকটা ইচ্ছা পূর্ণ করতে পারবে তুমি? টংকে জিজ্ঞাসা করে। একটি দুর্ঘটনায় তোমার পুরো পরিবার মৃত্যুবরণ করেছে। তোমাকে নিয়ে সবাই হাসি তামাশা করতো প্রতিবেশীরা, তাই তুমি তাদেরকে গুলি করেছো। মদ্যপান করে সারাদিন বেহুশ হয়ে পড়ে থাকতে তুমি ধীরে ধীরে মানসিক রোগী হয়ে গিয়েছিলে। বাকিটা জীবন তোমাকে মানসিক হাসপাতালে কাটাতে হতে পারে, নয়তো খুন করার অপরাধে জেলখানাতে থাকতে হতে পারে। তুমি কি এখান থেকে পৃথিবীতে চলে যেতে চাও, নাকি শহরে তোমার জীবনযাপন করতে চাও সারা জীবন, যেখানে তুমি মন চাইলেই তোমার মনের মতো সবকিছু করতে পারবে, কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না? ইয়ান আর্টিশিককে জিজ্ঞাসা করে। তোমার ঘর থেকে তুমি ঋণের কারণে বের হতে পারতে না, ঋণে জর্জরিত হয়ে আছো। যখন তোমার দরিদ্র পিতামাতা পৃথিবীতে থাকবে না, তখন তুমি কি করবে? কিভাবে তোমার জীবন পরিচালনা করবে? তুমি কি এই কুমার জগৎ থেকে বেরিয়ে বাস্তব জীবনে চলে যেতে চাও, যেখানে তোমার জন্য দরিদ্রতা আর ঋণ অপেক্ষা করতেছে, একাকিত্ব জীবন অপেক্ষা করতেছে? নাকি নতুন এই শহরে তুমি থাকতে চাও সারা জীবন? আর অলিভার, তোমার তো অনেক সমস্যা, তুমি সময়ের চাইতে অনেক বেশি অ্যাডভান্স, তারপর পৃথিবীর মানুষ তোমাকে মূল্যায়ন করে না। তুমি এতটাই হতদরিদ্র জীবনযাপন করতেছো, তোমার এই ট্যালেন্টে থাকা সত্ত্বেও টাকার অভাবে তুমি এখন পর্যন্ত বিয়ে করতে পারোনি। তোমার এই মেধাকে এই পৃথিবীর মানুষ মূল্যায়ন করবে না। পুরো একটা শহর নির্মাণ করে ফেলেছো। তুমি যার পাশে সবসময় ছিলে, সেও তোমার কোনো কাজে আসেনি। হতাশা তোমার জীবনের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমার কাছ থেকে তোমার কাছে চিঠি যাওয়ার আগেই তুমি আত্মহত্যা করতে চেষ্টা করেছিল একাকিত্ব এক ঘরের ভিতর, যেখানে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তুমি সেখানে চলে যেতে চাও? ফরহার সব কথা ধীরে ধীরে মনে পড়তে শুরু করে। অলিভারের কাছে যখন কোনো কাজ ছিল না, সে হতাশায় ভুগছিল। ফরহা তাকে আশার আলো দেখায়নি, আরো হতাশা করে দিয়েছিল। অলিভার অত্যন্ত দরিদ্র ছিল, এই কারণে ফরহা তাকে সময় দিতে চাইতো না। ফরহা ছিল একজন স্বনামধন্য নার্স। অলিভার বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ফরহা সরাসরি নিষেধ করে দিয়েছিল। অলিভারকে পুরোপুরি বিশ্বাস করতে পারতো না ফরহা। শেষবারের মতো ইয়ানের প্রজেক্টে কাজ করার জন্য ফরহার গাড়িতে করে নামিয়ে দেওয়ার জন্য এসেছিল। বলেছিল, এটা তোমার সঙ্গে আমার শেষ কথা আর শেষ দেখা। আজকের পর আমি তোমার সঙ্গে আর দেখা করব না। যদি তুমি সফলতা অর্জন করতে না পারো, তোমার আমার সম্পর্ক থাকবে না। ফরহার সবকিছু মনে পড়ে গেছে। স্প্রিট, টং, আর্টিশিক ওইখানে থেকে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। ইয়ান বলে, তোমাদের এখানে আর আমার প্রয়োজন নেই, তাই তোমরা সবাই মৃত্যুবরণ করবে। ইয়ান বলে, আমি স্বর্গ নির্মাণ করে ফেলেছি। এই স্বর্গের নির্মাণ রহস্য আমি চাই না পৃথিবীর আর কোনো মানুষের কাছে চলে যাক। কেউ তার স্মৃতিশক্তিকে ব্যবহার করে আমার এখানে প্রবেশ করুক, তাই তোমাদের মৃত্যু নিশ্চিত। পিছনে তাকিয়ে দেখো। টং ধীরে ধীরে ছায়ের মতো করে উড়ে যাচ্ছিল। তাদের প্রত্যেকের মস্তিষ্কের ভিতর অক্সিজেন প্রবেশ করা বন্ধ করে দিচ্ছিল পৃথিবী থেকে, তাই একে একে সবাই মৃত্যু কোলে ঢলে পড়তে শুরু করে। ইয়ান বলে, তোমাদের হাতে 15 মিনিট সময় আছে, এখান থেকে বিদায় নাও। সবাইকে একা রেখে ইয়ান নতুন শহরে প্রবেশ করে। আর্টিশিককে ডাক দেয়। অলিভার বলে, অন্য একটি দরজার মাধ্যমে আমাদেরকে এখান থেকে বের হতে হবে, তাই দেরি করা যাবে না, মাত্র 15 মিনিট সময় আছে, সবাই চলো। আর্টিশিক, ফরহা, অলিভার তার ঘরে চলে আসে, যেখানে গাড়িটা পড়েছিল। ওইখান দিয়ে বাইরে যাওয়ার একটা রাস্তা খুঁজে বের করে। তারা তিনজন কুমার জগতের হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের ভিতর তারা বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। ঠিক ওই সময় আর্টিশিক ধীরে ধীরে ছাই হয়ে উড়ে যেতে থাকে। সঙ্গে সঙ্গে ওই স্থানে পৌঁছে যায় ইয়ান। সে অলিভার ও ফারহার উপর আক্রমণ করে। ওই সময় ওই স্থানে পৌঁছে যায় একটি রিপার। ওই রিপারটা ছিল ক্যাপ্টেন। সে ইয়ানকে হত্যা করে ফেলে। সে অলিভার এবং ফারহাকে কোনো ক্ষতি করেনি। অলিভার রাস্তা খুঁজে পেয়েছে বাইরে আসার। পিছনে ফিরে দেখতে পায় ফারহা ধীরে ধীরে ছাই রূপান্তর হয়ে যাচ্ছে। অলিভার বুঝতে পারছে তার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। কুমার জগৎ থেকে বেরিয়ে বাইরের পৃথিবীতে আসলে সে ফারহাকে বাঁচাতে পারবে। সময় ব্যয় না করে মিশরীয় পিরামিডের ছবির ভিতর দিয়ে বেরিয়ে আসে ওই হসপিটালে। আর ওই ছবিটা ছিল হসপিটালে। হসপিটালের ভিতর ঘুম থেকে জেগে ওঠে অলিভার। ঘুম থেকে উঠে দেখতে পায় সবার অক্সিজেন লাইন বন্ধ করে দিয়েছে। সময় ব্যয় না করেই সে ফারহাকে ডেকে উঠায়। হসপিটালের ডাক্তার ব্যাপারটা দেখে বোকা হয়ে যায়। সে তো অনেক আগেই অক্সিজেন লাইন বন্ধ করে দিয়েছিল, তারপরও এরা কিভাবে বেঁচে ফিরলো? তারা ওই হসপিটাল থেকে বেরিয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তুমি যদি এই পর্যন্ত গল্পটা দেখে থাকো এবং শুনে থাকো, আশা করি ভালো লেগেছে, তাই একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবে। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।